সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে এনথালপি। এটা হচ্ছে প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো বেসিক্যালি আজকে যেটা শিখবো আমরা এখানে এনথালপির যে বেস বলতে অ্যাকচুয়ালি আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় একটা রিয়াকশন দিয়ে যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি, সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা কোশ্চেন সেখানে চলে আসে যে ডেল এইচ এর মান কি, পজিটিভ না নেগেটিভ। অ্যাকচুয়ালি আমরা জানি যে ডেল এইচ এর মান নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া হয় এবং ডেল এইচ এর মান পজিটিভ হলে তাপ হারি বিক্রিয়া হয়। এখন তোমরা হায়ার লেভেলে চলে আসছো, এখন তোমরা 9-10 লেভেলে নাই যে তোমাদেরকে ডেল এইচ এর মান দিয়ে দিবে বিক্রিয়াটা বোঝার জন্য। সো আমাদের মেইন ফোকাস হবে যে আসলে ডেল এইচ এর মান ছাড়াই বিক্রিয়া দেখে আমরা কিভাবে বুঝবো যে একটা বিক্রিয়া তাপ উৎপাদী অবস্থায় আছে নাকি তাপ হারি অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্লাসটা দুইটা পার্ট আমি ভাগ করেছি, আজকের একটা ক্লাস আর এই এনথালপির উপরে আরেকটা ক্লাস। এই দুই ক্লাসের মধ্যেই আশা করি আমাদের টোটাল বিষয়টা একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এই দুটা ক্লাস এই জন্যই জরুরি, তুমি যখন এনথালপি সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোও করবা সেক্ষেত্রেও কি এনথালপির বেসিকটা আসলে ক্লিয়ার হতে হয়। তো এই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে এনথালপি থেকে একটা বিক্রিয়া তাপ উৎপাদী কি তাপ হারি সেটা বিক্রিয়া দেখেই বুঝতে পারা, দেন হচ্ছে কি এনথালপি সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো যাতে আমরা সহজেই পারি সেই জন্য কি এই দুইটা বেসিক ক্লাস ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। ঠিক আছে, সো আমাদের প্রথমে জানা দরকার যে এনথালপি কাকে বলা হয়। এনথালপি বা তাকে বাংলায় বলা হয় ধৃত তাপ। অ্যাকচুয়ালি ধৃত তাপ মানে কি, ধারণকৃত তাপ। তো কেমিস্ট্রির মধ্যে সব কিছুই বিবেচনা করা হয় সিস্টেম হিসেবে। অর্থাৎ তুমি যদি যারা যারা চাও খাও, একজন কেমিস্ট সে যদি দেখে সে বিষয়টাকে বিবেচনা করবে এইভাবে যে সে একটা সিস্টেমের ভিতরে দাঁড়িয়ে চা খাচ্ছে। বাট স্বাভাবিক কেউ গেলে সে কিন্তু ওই চিন্তাটা করবে না। কেমিস্ট এই চিন্তাটা কেন করবে? কারণ ওইখানে সেইটাকে সিস্টেম এই জন্যই বলেছে, সে যেই ইনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছে তার টেম্পারেচার কেমন আছে, তারপর সে চায় যে ফু দিচ্ছে, এই ফুয়ের ফলে সে কি পরিমাণ প্রেশার ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো এখানে বিবেচনা হচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি কি সিস্টেম। তাহলে কেমিস্ট্রির মধ্যে যাই হয় সিস্টেমে হয়। ঠিক আছে, তো সেরকম এনথালপির সঙ্গ আমরা ওইভাবেই দিব। সেটা হচ্ছে যে একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের শক্তি যোগ করার পরে মোট যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় ওই সিস্টেমের এনথালপি। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, একটি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের শক্তি যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায় তাকে ওই সিস্টেমের এনথালপি বলে। তাহলে একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে ওই সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলের শক্তি যোগ করলে মোট যে শক্তি পাওয়া যায় তাকে ওই সিস্টেমের এনথালপি বলে। অর্থাৎ এনথালপিকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ই হচ্ছে এখানে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি প্লাস পিভি। কোনো কোনো বইয়ে কে ইউ দ্বারাও প্রকাশ করা হয়, ইউ প্লাস পিভি। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা সিস্টেমের এনথালপির সংজ্ঞা এবং সেখান থেকে প্রাপ্ত একটা কি ইকুয়েশন। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এনথালপি শিখে গেলাম। এনথালপির পরে আমাদের ধাপটা হচ্ছে গিয়ে নেক্সট সংজ্ঞাটা শেখা, সেটা হচ্ছে গিয়ে বিক্রিয়া তাপ কাকে বলা হয়। দেখো, একটা রিয়াকশন করলে সেই রিয়াকশন থেকে তাপ উৎপন্ন হতে পারে, আবার কি তাপ শোষণও হতে পারে। অ্যাকচুয়ালি এই যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা শোষণ হচ্ছে সেটাই কিন্তু কি ওই বিক্রিয়া তাপ। তবে বিক্রিয়াটা সমতাযুক্ত হতে হয়, অর্থাৎ উভয় পাশে কি বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে যে পরমাণুগুলো ইউজ করা হচ্ছে তাদের মোল সংখ্যা কি হওয়া লাগে, সমান হওয়া লাগে। তাহলে সংখ্যাটা হচ্ছে এরকম যে একটি সমতাযুক্ত বিক্রিয়ায় বিক্রিয়ায় যে পরিমাণ
তাপশক্তি উৎপন্ন বা শোষিত হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। ঠিক আছে, একটা সমতাযুক্ত বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন বা শোষিত হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। বিষয়টা বুঝাতে পারছি? তাহলে এই হচ্ছে বিক্রিয়া তাপের সংজ্ঞা। এখন পরবর্তীতে আমাদের বেশ কয়েকটা সংজ্ঞা ক্লিয়ারলি কনসেপ্টে নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের কি যেটা মেইন ফোকাস, ডেল এইচ এর মান না দেখেই বুঝতে পারা তাপ উৎপাদী কি তাপ হারি সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে গিয়ে গঠন তাপ কাকে বলা হয়। আচ্ছা, তাহলে গঠন তাপের ক্ষেত্রে শোনো, বিষয় হচ্ছে গিয়ে সংজ্ঞাগুলা বুঝে বুঝে বা নাম থেকে কিন্তু মনে রাখা সম্ভব। ঠিক আছে, আর এখানে প্রত্যেকটা হিসাব হবে এক মোলের সাপেক্ষে, কারণ এক মোলের সাপেক্ষে যদি আমরা হিসাবটা জানি তাহলে সেটা আমরা যে কোনো মোলের সাপেক্ষে কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, তাহলে বিষয় হচ্ছে এরকম যে এক মোল অণুকে তার উপাদান পরমাণু থেকে গঠন করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকেই বলা হয় কি, গঠন তাপ। ঠিক আছে, এক মোল অণুকে তার উপাদান পরমাণু থেকে উৎপন্ন করতে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় তাকে বলা হয় গঠন তাপ। এবং জিনিসটা অবশ্যই কি অবস্থা হয়, প্রমাণ অবস্থায় হয়। এই প্রমাণ অবস্থা কিন্তু কমন। ঠিক আছে, প্রমাণ অবস্থায় এক মোল অণুকে তার উপাদান পরমাণু থেকে উৎপন্ন করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি, গঠন তাপ। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞা যদি লিখি তাহলে লিখব প্রমাণ অবস্থায় এক মোল অণুকে তার উপাদান পরমাণু থেকে গঠন করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে গঠন তাপ বলে। ঠিক আছে, এক মোল অণুকে তার উপাদান পরমাণু থেকে কি করতে, গঠন করতে যে তাপ শক্তির পরিবর্তন হয় তাকে গঠন তাপ বলা হয়। সাপোজ ধরো কপার প্লাস হাফ অক্সিজেন, অর্থাৎ কপার আর অক্সিজেন পরমাণু মিলে এখানে উৎপন্ন হচ্ছে কপার অক্সাইড। এক্ষেত্রে ডেল এইচ এর পরিবর্তন যেটা হচ্ছে -157 কিলোজুল। ঠিক আছে, তাহলে এখানে বিষয় হচ্ছে গিয়ে যে কপার এবং অক্সিজেন যুক্ত হওয়ার ফলে কপার অক্সাইড উৎপন্ন হচ্ছে, যেখানে 157 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। দ্যাট মিনস গঠন প্রক্রিয়া এটা কি, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। দ্যাট মিনস আমরা যখনই কোনো গঠন দেখব তখনই সেটা বুঝে নিব এটা কি প্রসেস, এটা একটা তাপ উৎপাদী প্রসেস। এর মধ্যে দুই একটা ব্যতিক্রম তো অবশ্যই আছে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব যখন আমরা বিষয়গুলো ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার করব। তাহলে এখানে আমরা এইটা বুঝে গেলাম যে গঠন প্রক্রিয়া মানে হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া, এবং গঠন তাপটা কি, উপাদান পরমাণু থেকে অণু তৈরি করতে যে কি উৎপন্ন হওয়া তাপ সেটা হচ্ছে কি, গঠন তাপ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা শিখব হচ্ছে গিয়ে প্রশমন তাপ। আচ্ছা, আমরা খুব ভালো করেই জানি যে প্রশমন বিক্রিয়া মানেই কি, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, এবং উৎপন্ন হয় কি, লবণ পানি, তাই না? হয়তো প্রশমন তাপ বললেই আমাদের আসলে পানির দিকে নজরটা কম যায়, সবসময় নজর দেয় লবণের দিকে, কিন্তু এনথালপির ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এনথালপির ক্ষেত্রে নজর দেওয়া লাগবে কার দিকে, পানির দিকে। বিষয়টা হচ্ছে এরকম যে প্রমাণ অবস্থায় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি, কয় মোল, এক মোল, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, প্রমাণ অবস্থায় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে বলা হয় কি, প্রশমন তাপ। তাহলে প্রশমন তাপের ক্ষেত্রে আমরা কার দিকে ফোকাসড হব, অবশ্যই পানির দিকে। ঠিক আছে, সাপোজ এটা দেখি যে প্রমাণ অবস্থায় অ্যাসিড এবং
ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে প্রশমন তাপ বলে। ঠিক আছে, তাহলে প্রশমন তাপের ক্ষেত্রে এখানে মেইন ফোকাসটা কার দিকে? 1 মোল পানি উৎপন্ন হওয়ার দিকে। সাপোজ ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার এবং অ্যাসিড HCl, এদের বিক্রিয়া উৎপন্ন হবে কি? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি H2O। এই বিক্রিয়ার ডেলিস হচ্ছে গিয়ে -57.34। ঠিক আছে, 57.34 কিলোজুল। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এখানে 1 মোল পানি উৎপন্ন হওয়ার তাপটা কত? -57.34 কিলোজুল। ঠিক আছে, তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সেখানে কি উৎপন্ন হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে প্রশমন প্রক্রিয়াটা একটা কি প্রক্রিয়া? তাপ উৎপাদী প্রক্রিয়া। এই যে বিষয়গুলো ধরায় দিচ্ছি, কারণ তুমি কিন্তু এখন মোটামুটি বিক্রিয়া দেখলেই বুঝবা সেটা গঠন বিক্রিয়া, বা তুমি বিক্রিয়া দেখলেই বুঝবা সেটা প্রশমন বিক্রিয়া কিনা, তাই না? তাহলে গঠন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া সবই কি? সবই হচ্ছে গিয়ে তাপ উৎপাদী প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবার পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে গিয়ে দহন তাপ। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দহন তাপ এই জন্যই গুরুত্বপূর্ণ, এনথালপির ম্যাথ তুমি যখন সলভ করবা, বিশেষ করে একাডেমিক লেভেলে এবং অ্যাডমিশন লেভেলে তো লাগবেই, সেক্ষেত্রে দহন তাপ তোমার অনেক কাজে আসবে। ঠিক আছে, আর আমরা ম্যাক্সিমামই জানি দহন মানেই কার সঙ্গে বিক্রিয়া? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তারপরও এই সংজ্ঞাটা তোমাদের ভুল হয়, বুঝতে পারলা? সহজ করে মনে রাখতে হবে, সহজ করে মনে রাখলেই মনে থাকবে। হ্যাঁ, তাহলে দহন তাপ কি? প্রমাণ অবস্থায় 1 মোল অণু বা পরমাণুকে অক্সিজেন দ্বারা দহন করলে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে বলা হয় দহন তাপ। দ্যাট মিনস তুমি এইখানে যাকে অক্সিজেন দিয়ে কি করছো? দহন করছো বা জারণ করছো বা পোড়াচ্ছ, সে হইতে হবে কয় মোল? 1 মোল। সে যাতে 1 মোলের থেকে বেশি না হয়। বিষয়টা বুঝাতে পেরেছি? তাহলে এই ক্ষেত্রে এই যে মোলটা সবসময় 1 মোল, বাট সেটা কে 1 মোল সেটা ফোকাস করতে হবে। যেমন এখানে 1 মোল অণু, এখানে 1 মোল পানি। দহন তাপের ক্ষেত্রে তুমি যার দহন করবা সে হতে হবে কি? 1 মোল। ক্লিয়ার? তাহলে কিন্তু বিষয়টা কি আমাদের আয়ত্তে চলে আসতেছে। তাহলে সংখ্যাটা কি হবে? প্রমাণ অবস্থায় 1 মোল অণু বা পরমাণুকে অক্সিজেন দ্বারা দহন করলে বা জারণ করে লিখলেও সমস্যা নাই, তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে দহন তাপ বলে। প্রমাণ অবস্থায় 1 মোল অণু বা পরমাণুকে অক্সিজেন দ্বারা দহন করলে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে বেসিক্যালি বলা হয় কি? দহন তাপ। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার উদাহরণে আসি, তাহলে খেয়াল করে দেখতে পারবো, সাপোজ কার্বন প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে এখানে কার্বনকে অক্সিজেন দ্বারা দহন করার ফলে তাপ শক্তির যে পরিবর্তন হচ্ছে সেটাই কি? দহন তাপ। আর সবসময় মনে রাখতে হবে দহন প্রক্রিয়া মানেই কি? একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। সমস্ত দহন বিক্রিয়ায় কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। একটা শুধু ব্যতিক্রম আছে, সেটা আমি আজকে বলবো না, সেটা আমি আগামী ক্লাসে বলে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আরেকটা বিষয় এক্সট্রা করে শিখতে হবে, সেটা হচ্ছে দহন বিক্রিয়ার সমতাকরণ। দহন বিক্রিয়ার সমতাকরণ সেটা আমাদের এনথালপির ম্যাথের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখে নিব যে দহন বিক্রিয়ার সমতাটা আমরা কিভাবে করব। ঠিক আছে, তবে একটা বিষয় মনে রাখবা যে ন্যাচারালি হাইড্রোকার্বনের কি হয়? দহন হয়। ঠিক আছে, ন্যাচারালি বলতে 98% ক্ষেত্রেই হাইড্রোকার্বনের কি হয়? দহন হয়। আর দহন মানেই যেহেতু হাইড্রোকার্বন সাথে আবার অক্সিজেন অ্যাড হচ্ছে, তাহলে তারা মিলেমিশে একাকার হয়ে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। বিষয়টা বুঝাতে পেরেছি? সবসময় মনে রাখতে হবে হাইড্রোকার্বনের কি হয়? দহন হয়। সাপোজ আমরা ছোট দিয়ে শুরু করছি, মিথেন।
CH4, সে হচ্ছে কি একটা হাইড্রোকার্বন। তাহলে এই হাইড্রোকার্বনে যদি আমি দহন করতে চাই তাহলে কি করতে হবে, এই হাইড্রোকার্বনের সাথে কি করতে হবে, অক্সিজেনের বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, আর দহন বিক্রিয়া সমতা করবা তুমি এই সিকোয়েন্স মেনে, CHO সিকোয়েন্স। ঠিক আছে, আগে কার্বনের সমতা করবা, তারপরে হাইড্রোজেন, শেষে অক্সিজেন। তুমি এই সমতা করণের ক্ষেত্রে এই সিকোয়েন্স মেনটেন না করে উল্টা পাল্টা করলে বিপদে পড়বা, মানে কাটাকাটি হবে, মিলবে হয়তো অনেক সময় নিয়ে, বাট এই টেকনিক অ্যাপ্লাই করলে খুবই অল্প সময়ের মধ্যেই, হয়তো 3-4 সেকেন্ডের মধ্যে তোমার বিক্রিয়াটা মিলে যাবে। তাহলে এই যে যেটা বলছিলাম হাইড্রোকার্বনের দহন, তাহলে সেখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখানে আমরা এই সিকোয়েন্স মেনে সমতা করব, কিন্তু তার আগে একটা শর্ত মনে রাখতে হবে, আমরা যার দহন করছি, কার দহন করছি, CH4 এর যার দহন করছি সে যাতে সব সময় কি হয়, 1 মোল হয়। আর ওকে 1 মোল রাখার জন্য যদি অক্সিজেনকে ভগ্নাংশও নিতে হয় সেটা তোমাকে নিতে হবে। এটা হচ্ছে গিয়ে এখানকার সিস্টেম। তাহলে কার্বন এই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন এই পাশে আছে 4টা, ওই পাশে কটা আছে, 2টা। তাহলে মিলানোর স্বার্থে আমরা এখানে কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। আর অক্সিজেন দেখো এখানে 2 আর 2 মোট কটা হলো, 4টা। তাহলে আমরা কি করব, জাস্ট এইখানে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে আমাদের বিক্রিয়াটা কি হলো, আয়ত্তে চলে আসলো। আরো দুই একটা প্র্যাকটিস করি। সাপোজ ধরো C2H4, আমরা এটাকে সমতা করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে C2H4 এটাকে সমতা করতে গেলে এর সঙ্গে আবারও কি অক্সিজেনের বিক্রিয়া, আর যেহেতু কার্বন হাইড্রোজেন অক্সিজেন, তাহলে এখানে উৎপন্ন হবে কি কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে এখানে বেসিক্যালি উৎপন্ন হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে কার্বন এই পাশে 2টা আছে, ওই পাশে কটা আছে, 1টা আছে। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব। হাইড্রোজেন এই পাশে 4টা, এই পাশে কটা আছে, 2টা। তাহলে কি করব, 2 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে অক্সিজেন 2 দ্বিগুণে 4 আর 2 6। তাহলে সমতা করার স্বার্থে এখানে কি করব, আমরা 3 দিয়ে গুণ দিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার হয়েছে? লাস্ট এটা দেখি আমরা, C2H6 ইথেন, যদি আমরা এটাকে করতে চাই তাহলে এই ক্ষেত্রেও কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়ে গেল। তাহলে এবার এখানে যদি সমতা করতে চাই, কার্বন এই পাশে 2টা আছে, এই পাশে কটা আছে, 1টা আছে। তাহলে কি করব, এখানে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিব। হাইড্রোজেন এখানে 6টা রয়েছে, কিন্তু এখানে কটা রয়েছে, 2টা। তাহলে কি করব, এখানে আমরা 3 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে অক্সিজেন 2 দুগুণে 4 আর 3 কত হলো, 7। দেখছো এখানে 7, কিন্তু এখানে 2। তাহলে ভগ্নাংশ অবশ্যই নিতে হবে, এটাকে তো টাচ করাই যাবে না, সে তো 1 মোলে বেশি হচ্ছে না। তাহলে এটাকে 2কে 7 করতে গেলে কি করতে হবে, 3.5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে তুমি 3.5 সরাসরি ইউজ করতে পারো, অথবা 3.5 মানে কি 7/2। তাহলে আমরা কি ইউজ করলাম, 7/2। তাহলে দেখতে পেয়েছো যে ভগ্নাংশ নিতে হলেও নিব, বাট এর জন্য কি হয়, 1 মোলই হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইটা নিজেরা ট্রাই করবা, মিথানোয়িক অ্যাসিডের দহন। এটা করে আমাকে তোমরা ইনবক্স করতে পারো বা ভিডিওর নিচে কমেন্টে জানাই দিতে পারো। ঠিক আছে, এইটার দহনে কি হবে এই সমতাটা নিজেরা করে নিবা। ঠিক আছে, আরেকটা দিচ্ছি, C2H5OH ইথানল, এই ক্ষেত্রেও দহনে কি উৎপন্ন হয় নিজেরা করে নিবা, আর না পারলে আমি তো সেক্ষেত্রে রয়েছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে দহন বিক্রিয়াটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে দহন প্রক্রিয়া মানে হচ্ছে কি একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। ঠিক আছে, আমরা নেক্সট যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বন্ধন শক্তি। ঠিক আছে, বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি আমরা যেটাই বলি না কেন। সো বন্ধন শক্তিটা আসলে কি, সেটা হচ্ছে যে 1 মোল অণুতে বিদ্যমান একটি নির্দিষ্ট বন্ধন ভেঙে একক পরমাণু বা আয়নে পরিণত করতে যে তাপ শক্তির পরিবর্তন হয় তাকে বলা হয় কি, বন্ধন শক্তি। অ্যাকচুয়ালি বন্ধন শক্তিটা মানে হচ্ছে কি, এখানে বন্ধনটা ভাঙতে যে তাপ শক্তিটা লাগছে সেটা হচ্ছে কি বেসিক্যালি বন্ধন শক্তি। অর্থাৎ গঠন এনথালপির জাস্ট রিভার্স কি, বন্ধন এনথালপি বা বন্ধন শক্তি। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কেমন হবে, এটা কিন্তু বই একটু হার্ড করে আছে, তুমি এখান থেকে নিয়ে দেখে নাও যে 1 মোল অণুতে বিদ্যমান নির্দিষ্ট বন্ধন ভেঙে একক পরমাণু বা আয়নে পরিণত করতে
তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে বন্ধন শক্তি বলা হয় বা বন্ধন শক্তি বলে, এবং এটা অবশ্যই প্রমাণ অবস্থায়। ঠিক আছে, তাহলে প্রমাণ অবস্থায় এক মোল অণুতে বিদ্যমান নির্দিষ্ট বন্ধন ভেঙে একক পরমাণু বা আয়নে পরিণত করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে বলা হয় বন্ধন শক্তি। সাপোজ আমরা গঠন শক্তিতে যে বিক্রিয়াটা করেছিলাম সেটাকে যদি উল্টায় দিই, এই যে কপার অক্সাইড ভেঙে ফেললে কপার প্লাস কি হাফ অক্সিজেন, এই ক্ষেত্রে এনথালপি হচ্ছে +157 কিলোজুল। দ্যাট মিন্স এটার ভিতরে বন্ধন ভাঙতে কি করতে হবে, তাকে শক্তি শোষণ করেই কি তার ভিতরে বন্ধনগুলো ভাঙতে হবে। তাহলে শক্তি শোষণ করতে যে তাপ মানে যে পরিমাণ তাপ শক্তি লাগছে সেটাই কি, সেটাই হচ্ছে গিয়ে বন্ধন শক্তি। এবং এখান থেকে আমরা এটাও বুঝে গেলাম যে বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি সে হচ্ছে কি প্রক্রিয়া, একটা তাপ হারি প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বেসিক ক্লাসে আমাদের ক্লিয়ার হলো বিক্রিয়া তাপ, গঠন তাপ, দহন তাপ, প্রশমন তাপ, বন্ধন শক্তি এবং সাথে হচ্ছে এনথালপি। তার মধ্যে আমরা জেনে গেলাম গঠন তাপ, বন্ধন তাপ, প্রশমন তাপ তিনটেই কি তাপ উৎপাদিত প্রক্রিয়া, এবং আমরা অবশ্যই বিক্রিয়া দেখলে সঙ্গে সঙ্গে চিনতে পারবো যে এটা দহন বিক্রিয়া বা এটা প্রশমন বিক্রিয়া, না এই বিক্রিয়াটা একটা কি গঠন বিক্রিয়া, তাই না? আর সবশেষে শিখলাম বন্ধন শক্তি এটা কি প্রক্রিয়া, এটা হচ্ছে তাপহারী প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে এনথালপির বাকি অংশটা আমরা পরবর্তী যে পার্ট এই ক্লাসে সেখানে ক্লিয়ার করব। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।